দিনটি ছিল ১ মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনে রাজধানী ঢাকায় একটি তথাকথিত বিশাল সমাবেশের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দল। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ব্যবধান যে কতটা মর্মান্তিক হতে পারে তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল এই সমাবেশটি। যে মাঠে লাখো জনতার ঢল নামার কথা ছিল, সেই মাঠ কার্যত পরিণত হয়েছিল ২-৪০০ লোকের এক করুণ এবং নিষ্প্রাণ মিটিংয়ে। লোকসমাগমের এই দৈন্যদশা পরিষ্কারভাবে প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে চরমোনাই পীরের দলের জনভিত্তি এখন চরম পতনের দিকে। কিন্তু রাজনীতির মঞ্চে কেউ নিজের ব্যর্থতা স্বীকার করতে চায় না। নিজেদের এই চরম দুর্বলতা, সাংগঠনিক দেউলিয়াত্ব এবং জনশূন্যতার লজ্জা ঢাকতে চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আশ্রয় নিলেন এক ভিন্ন এবং অত্যন্ত চতুর প্রতারণার। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যে দিনটি ডেডিকেটেড ছিল মেহনতি শ্রমিকদের অধিকার, মজুরি বৈষম্য এবং তাদের ওপর হওয়া জুলুম নিয়ে কথা বলার জন্য। সেই শ্রমিক দিবসের মঞ্চে শ্রমিকের ঘাম বা অধিকার নিয়ে কোনো উল্লেখযোগ্য কথাই বলা হলো না, বরং পুরো সমাবেশ জুড়ে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এক ভয়ঙ্কর, পরিকল্পিত এবং স্ক্রিপ্টেড বিষোদ্গার। আর দেশের বিক্রি হয়ে যাওয়া এবং জামাত বিদ্বেষী মূলধারার মিডিয়াগুলো ঠিক সেটিই হাইলাইট করল। ফয়জুল করিম আজ এমনভাবে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন যেন জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে বড় শত্রু, বিএনপি নয়। ফয়জুল করিম অত্যন্ত অহংকারের সাথে দাবি করলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গুপ্ত রাজনীতি করে না। মানে জামাত শিবিরকে টার্গেট করে কি হীনমন্যতা দেখালেন তিনি। আমরা জোটে ছিলাম ইসলামের জন্য, আর জোট থেকে বের হয়েছিও ইসলামের জন্য। জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। সব কথা। ইসলামী আন্দোলন জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। তিনি আরও দম্ভ ভরে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ফয়জুল করিমের এই রাজনৈতিক আস্ফালন এখানেই থেমে থাকেনি। তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে গিয়ে সরাসরি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন। জাতীয় সংসদে ডাক্তার শফিকুর রহমান যখন বলেছিলেন যে তিনি একটি শহীদ পরিবারের সন্তান, তখন ফয়জুল করিম সেই বক্তব্যের সূত্র ধরে ব্যঙ্গাত্মক সুরে বলেন, সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল ভাই? তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা। কে কে মুক্তিযোদ্ধা? কোথায় যুদ্ধ করেছেন? কোথায় শহীদ হয়েছেন? বলে দেন, তাহলে কোনো কিছু অস্পষ্ট থাকবে না। অর্থাৎ দেশের কোটি কোটি মানুষ যখন চরম অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর লোডশেডিংয়ে ধুঁকছে, তখন একজন ইসলামী দলের শীর্ষ নেতার প্রধান মাথা ব্যথা হয়ে দাঁড়ালো জামায়াত আমিরের পরিবারের কে কে মুক্তিযোদ্ধা ছিল তার সার্টিফিকেট খোঁজা। নিজের দল যে জনবিচ্ছিন্ন হয়ে গোল্লায় যাচ্ছে, সেদিকে চরমোনাইয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের সমস্ত এনার্জি যেন শুধু জামায়াতকে আক্রমণ করার জন্যই সংরক্ষিত। তাদের আজকের এই সমাবেশের মূল হেডলাইন হলো জামায়াতের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো নাটকটির পেছনের আসল রহস্য এবং থ্রিলার অত্যন্ত নিখুঁতভাবে ডিকনস্ট্রাক্ট করেছেন। কেন চরমোনাই পীর হঠাৎ করে জামাত শিবিরের ওপর এত ক্ষুব্ধ হয়ে উঠলেন? কেন ভোটের 15 দিন আগেও যে জামাত তাদের কাছে কোনো অপরাধী ছিল না, ছিল একটা নিষ্পাপ দল, হঠাৎ করে আজ তারা ইসলামের বিপক্ষ শক্তি হয়ে গেল কেন? এর নেপথ্যে মূলত দুটি ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ এবং অস্তিত্ব সংকটের ভীতি কাজ করছে। এক, অস্তিত্বের সংকট এবং মুরিদ পাচার। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই হঠাৎ ক্ষোভের সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের দলের ভেতরে ঘটে যাওয়া এক নীরব ভূমিকম্প। গত নির্বাচনে হারার পর তাদের দলের তৃণমূল কর্মী, সমর্থক এবং মুরিদদের মধ্যে এক চরম হতাশা তৈরি হয়েছে। কৌমি ঘরানার যে বিশাল জনগোষ্ঠী এতদিন অন্ধভাবে চরমোনাই পীরকে সমর্থন করত, তারা এখন বাস্তবতা বুঝতে পেরেছে। তারা দেখেছে যে চরমোনাইয়ের রাজনীতিতে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই। তাদের দিয়ে ক্ষমতার পরিবর্তন বা বৃহত্তর ইসলামী ঐক্য সম্ভব নয়। ফলে চরমোনাইয়ের হাজার হাজার কর্মী এবং কওমি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা দলে দলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে যোগ দিচ্ছেন। এই মুরিদ পাচার বা
ব্রেন ড্রেইনের কারণে চরমোনাইয়ের দলে এখন এক চরম মরিচ সংকট দেখা দিয়েছে। নিজেদের ঘর ভাঙছে দেখে তারা এখন মরিয়া হয়ে জামাত শিবিরকে ইসলামের বিপক্ষ দল হিসেবে ফ্রেমিং করার এক নোংরা খেলায় মেতেছে, যাতে অন্তত অবশিষ্ট কর্মীদের আটকে রাখা যায়। 2, ক্ষমতার লোভ এবং বিএনপির গোপন মিশন। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি হলো ক্ষমতার লোভ এবং বিএনপির রাজনৈতিক ব্লুপ্রিন্ট। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন চরমোনাইয়ের দলের শীর্ষ নেতারা মূলত ক্ষমতার উচ্ছিষ্টের লোভে এখন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির বি টিম হিসেবে কাজ করছেন। বিএনপি অত্যন্ত সুকৌশলে চরমোনাইকে ব্যবহার করছে। তারা চরমোনাইয়ের শীর্ষ নেতৃত্বকে টোপ দিয়েছে যে তারা আগামী দিনে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে তাদের কিছু লোভনীয় আসন বা মনোনয়ন ছেড়ে দেওয়া হবে। বিএনপি কিন্তু এই কলাটা সব সময় ইসলামী দলগুলোকে দেয়। গত নির্বাচনেও তারা জমিয়তে ইসলামীকে 4টি আসন ছেড়ে দিলেও সেই সব আসনে আবার বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে একটি আসনেও জমিয়তকে জিততে দেয়নি। সবগুলো আসন বিদ্রোহীরা জিতেছে। তারা হেফাজতে ইসলামের আমিরকেও এভাবে নিজেদের দলে নিজেদের দিকে টেনেছে। আর এই উচ্ছিষ্টের লোভেই চরমোনাই পীর অত্যন্ত নির্লজ্জভাবে বিএনপির হয়ে জামাতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া কুকুরের মতো আচরণ করছেন। তারা ভেবেছেন জামাতকে আক্রমণ করে তারা একদিকে বিএনপিকে খুশি করতে পারবেন, অন্যদিকে নিজেদেরকে একমাত্র ইসলামী শক্তি হিসাবে প্রমাণের চেষ্টা করবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে চরমোনাইয়ের এই সস্তা এবং বেইমানির রাজনীতি কোনো কাজেই আসবে না, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এবং চরমোনাইয়ের নিজস্ব মুরিদ ভোটাররাও এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি কনসাস। তারা খুব ভালো করেই বুঝে গেছে যে চরমোনাই কোনো কাজের দল নয়। এদের দিয়ে কোনো দিনও ইসলামী রাষ্ট্র কায়েম বা জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, একেবারে অসম্ভব। তারা কেবল ভোটের মাঠে ইসলামকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে জানে, আর মুরিদদের কাছ থেকে টাকা নিয়ে নিজেরা অট্টালিকা বানাতে জানে, আরাম আয়েশের রাজনীতি করতে জানে। ফয়জুল করিমের এই জামাত বিদ্বেষী ফাঁকা বুলি হয়তো সাময়িকভাবে মূলধারার মিডিয়াতে কয়েক মিনিটের খবর তৈরি করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি তাদের দলের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেবে। কারণ যেভাবে দলে দলে লোকজন, সাধারণ মানুষ এবং কওমি তরুণরা মোহমুক্ত হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন, তাতে এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক মানচিত্র থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। আগামী দিনের রাজনীতিতে বিভাজন বা পীরতন্ত্রের কোনো স্থান নেই। একটি শক্তিশালী, আধুনিক এবং ঐক্যবদ্ধ ইসলামী শক্তির ছাতার নিচে সবাই সমবেত হতে বাধ্য হবে। আর চরমোনাইয়ের পীররা যদি এখনও নিজেদের ভুল বুঝতে না পারেন, তবে জনশূন্য মাঠের মতো আগামী দিনে তাদের ব্যালট বাক্স শূন্য হয়ে পড়ে থাকবে। সত্যের সামনে দাঁড়িয়ে সস্তা প্রপাগান্ডা যে বেশি দিন টিকে না, পহেলা মের জনশূন্য মাঠ তারই এক ভয়ঙ্কর অশনি সংকেত। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? চরমোনাইয়ের এই জামাত বিদ্বেষী মনোভাব আসলে কেন? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।